যে ক্যারোলিন এজ, ক্যারোলিন যুগ। দিস এজ, এই যুগটা তোমার চার্লসের নামে হয়েছিল, চার্লস দ্য ফার্স্ট। এর আগে যেমন দেখলাম যে জেমস থেকে জ্যাকব, জ্যাকব থেকে জ্যাকোবিয়ান, এখানেও চার্লস থেকে ক্যারল, চার্লস থেকে ক্যারোলাস, ক্যারোলাস থেকে চার্লস আসে, সেখান থেকে হয় ক্যারোলাইন। 1625 থেকে 1649 সাল পর্যন্ত এই সময়টা চার্লস ক্ষমতায় ছিল, চার্লস দ্য ফার্স্ট, এবং সেখান থেকে নামটা নেওয়া হয়েছিল। আর এই যুগটা পিউরিটান যুগের একটা অংশ। তো আমরা দেখলাম কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে পিউরিটান যুগটা কিন্তু একটা কি যুগ? পিউরিটান যুগটা তোমার কোন রাজার নামে হয় নাই। পিউরিটান যুগটা রাজার নামে হয় নাই, বরং একটা ট্র্যাডিশন, কালচারের নামে, সংস্কৃতির নামে হয়েছে। এটা ছিল কবে থেকে কবে? 1620 থেকে 1660 পর্যন্ত। 1660 পর্যন্ত। এই 1620 এবং 1660 যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা দেখলাম যে এই 20 থেকে 25, 20 থেকে 25 এটা হচ্ছে তোমার কোন যুগে? জ্যাকোবিয়ান, জ্যাকো। আবার 1625 থেকে 49, এই যুগটা আবার, এই যুগটা হয়ে গেল আবার হচ্ছে ক্যারোলিন, CAROLIN, ক্যারোলিন। আবার এই 1649 থেকে 1649 থেকে 1660, এই সময়টা হয় হচ্ছে কমনওয়েলথ, কমনওয়েলথ। তো আমরা দেখো যে এটা আমাদের তিনটা যুগকে কাভার করলো পিউরিটান যুগ, জ্যাকোবিয়ান, ক্যারোলিন এবং কমনওয়েলথ। কি আমি কি বুঝতে পারলাম যেটা বলতে গেলাম কথাটা? তোমাকে বুঝছো? হ্যাঁ না বলো। জ্যাকোবিয়ান এজ তো আগে দেখলাই যে 5 বছর তো পিউরিটানের মধ্যে আসছে। 16, না না, 5 বছর না, আলাদা আলাদা না। জ্যাকোবিয়ান এজ তো 1603 থেকে 25, তাই না? 1603 থেকে, হ্যাঁ, এই 5 বছর হচ্ছে তোমার এই কি বলে পিউরিটান। এই পিউরিটান হওয়ার কারণে এই 5 বছর ঢুকে গেছে পিউরিটানের মধ্যে, এটা জ্যাকোবিয়ানও পিউরিটানও। আবার এইটুকু দেখো, এটুকু পিউরিটানও ক্যারোলিনও, আর এইটুকু কমনওয়েলথও পিউরিটানও। এই কথাটা ক্লিয়ার? এই যে তারপর এই, এটা তিনটা যুগকে ধারণ করেছে। তো ক্যারোলিন এজটা আমরা দেখে নেই, যে এটুকু বুঝলাম যে দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস হুইচ ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাভলিয়ার্স এবং রাউন্ড হেডস এর মধ্যে একটি গৃহযুদ্ধ হয়েছিল। ক্যাভলিয়ার্স এবং রাউন্ড হেডস, ক্যাভলিয়ার বলতে তাদেরকে বোঝানো হতো যারা রাজাকে সাপোর্ট করতো, তাদেরকে বলা হতো ক্যাভলিয়ার্স, এবং এদেরকে বলা হতো যোদ্ধা। ক্যাভলিয়ার্স মানে ঘোড়া ঘোড়া শহরে বা ঘোড়া যুদ্ধ করত। আর রাউন্ড হেড বলতে বোঝাতো যারা পার্লামেন্টকে সাপোর্ট করতো। তো এটা আগামী এতে আমরা দেখবো যখন মানে এই বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন যখন দেখবো, তখন আমরা এটা ক্লিয়ার হবে। এখানে জাস্ট বুঝে দাও যে ক্যাভালিয়ার ছিল হচ্ছে তোমার রাজার পক্ষে, আর রাউন্ড হেড ছিল হচ্ছে রাজার বিপক্ষে। হ্যাঁ, তো এটুকু শুধু বুঝে নাও, আজকে আগামী ক্লাসে বাকিটা বুঝবো। এবং এদের মধ্যে একটা সিভিল ওয়ার হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল। রাজ- যারা রাজাকে সমর্থন করতো তাদের বলা হতো ক্যাভলিয়ার্স, অশ্বারোহী, তাদের অধিকন্তু জমিদার ছিল এবং তাদের আশ্রিত ছিল। জমিদার এবং জমিদারের লোকজন ছিল হচ্ছে ক্যাভলিয়ার্স। আর যারা সংসদকে সমর্থন করেছিল তারা ছিল রাউন্ড হেডস, তাদের অধিকাংশ ছিল পিউরিটান। তো রাউন্ড হেডস কেন নাম হয়েছিল, মাথা গোল মাথা কেন নাম হয়েছিল পরে বলবো। Those who supported the king were called Cavaliers. Most of them were lords and their dependents. Roundheads were those who supported parliament. Most of them were Puritan. ক্যাভলিয়ার্স এর সাথে যুক্ত গীতি কবিদের একটি দলকে ক্যাভলিয়ার্স কবি বলা হয়ে থাকে।
গীতি কবিতার দলকে কি বলা হতো? ক্যাভলিয়ার্স কবি বলা হতো। ক্যাভলিয়ার তার মানে এরা রাজার পক্ষে লিখত। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কবির মধ্যে আমরা যাকে চিনি তিনি হচ্ছে রবার্ট হেরি। রবার্ট হেরিকের কবিতা আমরা পড়েছি। আর আছে রিচার্ড লাভলেস, স্যার জন সাকলি, টমাস ক্যারু, তারা ছিলেন। এই কবিরা ছিলেন বেন জনসনের ভক্ত। বেন জনসন কিন্তু অলরেডি চলে গেছেন। ঠিক আছে? তার মানে বেন জনসন চলে যাওয়ার পরপরই এরা আসছেন এবং এরা এসে বেন জনসনকে ভক্ত হয়ে গেলেন এবং তাকে অনুসরণ করতে শুরু করলো। তাই তাদেরকে বলা হতো বেনের ছেলে। বেনের ছেলে বলা হতো। তাদের কবিতাগুলো ছিল হালকা, আনন্দময় এবং বুদ্ধিদীপ্ত। তাহলে a group of lyric poets associated with the Cavaliers are called Cavalier poets. Richard Lovelock, Sir John Suckling, Robert Herrick, Thomas Carew were the members of this group. These poets are also called sons of Ben, as they were the admirers. কারণ তারা ছিল হচ্ছে admirer ছিল of Ben Jonson। ঠিক আছে? Their poems are trivial, gay and witty। মানে খুব মানে সামান্য বিষয় নিয়ে আনন্দ করে লিখত এবং বুদ্ধিদীপ্ত ছিল। 1642 সালে ইংলিশ থিয়েটার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তোমাদের গত ক্লাসে দেখছিলাম মনে আছে যে গ্লোব থিয়েটারের কথা মনে আছে? গ্লোব থিয়েটার, গ্লোব থিয়েটার মনে আছে কি? গ্লোব থিয়েটার, গ্লোব থিয়েটার পুড়ে গেল সেটা মনে আছে? পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে আবার তারা তৈরি করলো। এই তৈরি করার পরে এই যে সব থিয়েটার বন্ধ করে দিল। তখন এই সময় গ্লোব থিয়েটার ১৬৪২ সালে গ্লোব থিয়েটার সহ সমস্ত থিয়েটার বন্ধ করে দিল। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ একটা আদেশ, খুবই গুরুত্বপূর্ণ আদেশ। কারণ হচ্ছে যে যেমন এই যে এখন আমাদের দেশে কিন্তু এটা হতে পারে। কারণ আমাদের দেশের এই রাজা যদিও নাটক-টাটক পছন্দ করে কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে নাটক দেখলেই মনে করে যে এটা কি বলে কি এ বেদাত অমুক-তমুক। এটা বলে টলে কিন্তু বন্ধ করতেই হবে। ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এই বিষয়গুলো মানে কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা মানে মোস্ট অফ দ্যা পিপল কিন্তু ওই পক্ষেরই লোক। ১৪ই জুন ১৬৪৩ সালে মুদ্রণের জন্য লাইসেন্সিং আদেশ পাস করা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে ইংলিশ থিয়েটার বন্ধ করে দেওয়া হলো, মানে নাটক বন্ধ করে দেওয়া হলো। আর পরের বছরে যেটা করা হলো, সেটা হচ্ছে তুমি কিছু লিখবা, লেখার জন্য তুমি যে কি বলে মুদ্রণ করবা, তুমি যে ছাপাবা, ছাপানোর জন্য তোমার লাইসেন্স লাগবে। মানে রাজার হুকুম ছাড়া বা রাজার পছন্দের মতো ছাড়া তুমি লিখতে পারবা না। মানে তোমার লাইসেন্স লাগবে। তো এখন যেমন আমাদের দেশে আমরা জানি যে তোমার সিনেমা প্রকাশ হওয়ার আগে লাইসেন্স করতে হয় বা সিনেমাটা দেখাতে হয়, সেন্সর বোর্ড থাকে। তখন এরকম সেন্সর বোর্ড ছিল তাদের। তো এই যে এইভাবে আস্তে, আস্তে সবকিছুকে চাপিয়ে নিয়ে আসা হয়। চাপালে কোন কিছু বিকাশ হয় না। বিকাশের জন্য ছেড়ে দিতে হয়। ক্যাভলিয়ার্সরা পরাজিত হয়ে গেল। ক্যাভলিয়ার্সরা হেরে গেল। তোমরা এই ইতিহাসটা এরপরে ইতিহাস দেখাবো তোমাদের। এটা সংক্ষেপে পড়ছি। ৩০শে জানুয়ারি ১৬৪৯ সালে রাজাকে ধরা হলো। রাজাকে ধরে ফেলল। এই রাজার নাম কি? চার্লস দ্য ফার্স্ট। রাজাকে ধরা হলো এবং প্রকাশ্যে তার মাথা কাটা হলো। প্রকাশ্যে শিরচ্ছেদ করা হলো। এটা ইংল্যান্ডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এরকম ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে কখনো ঘটে নাই। আর কখনো ঘটবে বলেও মনে হয় না। His death marked the dissolution for monarchy এবং এই মৃত্যুর ফলে তার যেটা হলো সেটা হচ্ছে যে মনার্কি ধ্বংস হয়ে গেল। মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। ফর দ্য টাইম বিইং। ফর দ্য টাইম বিইং মানে কি? ওই সময়ের জন্য। ওই সময়ের জন্য আপাতত তোমার ভেঙে গেল। আপাতত ডিসলিউশন হয়ে গেল মনার্কি। কিন্তু চার্লসের ছেলে চার্লস দ্য সেকেন্ড কিন্তু সে অনেক চেষ্টা করে তদবির করে এবং অনেক করে আমি তোমাদেরকে গল্পটা বলেছিলাম এক ক্লাসে। আবার আগামী ক্লাসে বলব সেটা। যে সে কিন্তু আবার ফিরে আসলো। হি রিটার্ন, হি রিটার্ন এবং সে আবার ক্ষমতায় চলে আসলো। এইজন্য বলা হলো রাজতন্ত্র আপাতত বন্ধ হলো। আপাতত মানে হচ্ছে ১১ বছর।
11 বছর এই রাজতন্ত্রটা রাজতন্ত্র ছিল না। ইংরেজ উপনিবেশগুলো আরো সম্প্রসারিত হলো। এই সময় যারা ক্ষমতায় আসলো সে অলিভার ক্রমওয়েল বা পার্লামেন্ট ক্ষমতায় আসলো। এই পার্লামেন্ট তাদের রাজনৈতিক যে বিষয়টা এবং আন্তর্জাতিক বিষয় যেটা সেটা হচ্ছে অন্য দেশকে দখল করা, সেটা চালিয়েই গেল। আর এর নাম অলিভার ক্রমওয়েল। সেই মূলত এই পিউরিটানদের নেতা এবং সেই মূলত তোমার হচ্ছে অলিভার ক্রমওয়েল হচ্ছে তোমার ওই রাজাকে হত্যা করলো। রাজাকে হত্যা করে সে ক্ষমতায় চলে আসলো। তো এই যুগের প্রধান লেখকরা যারা ছিলেন তারা হলেন, প্রধান লেখকদের মধ্যে যারা ছিলেন এই যে এই ভদ্রলোক জন হারবার্ট। ডন তখনও আছেন এবং হারবার্ট তখনও আছেন, তাদের ছবি আমরা আগে দেখেছি। এবং নতুন দুজন মেটাফিজিক্যাল কবি যুক্ত হলেন, তারা হচ্ছেন অ্যান্ড্রু মার্ভেল আর হেনরি ভন। ইনি ভন আর ইনি মার্ভেল। ডন অ্যান্ড হারবার্ট এনকাউন্টেড রাইটিং তাদের লেখা চালিয়েই গেল, আর সঙ্গে অ্যান্ড্রু মার্ভেল আর হেনরি ভন যুক্ত। আর নতুন একজন কবি আসলেন, তিনি হচ্ছেন জাহিন রহমান। নতুন একজন কবি আসলেন, তিনি হচ্ছেন মিল্টন। জাহিন, জাহিন রহমান, কথা বলো। জাহিন রহমান, কথা বলো। হ্যালো, জাহিন রহমান কে? মাত্র ইন করলা জাহিন রহমান। মাইক নষ্ট। তুমি কি ফার্স্ট ইয়ার? তুমি ফার্স্ট ইয়ার? এটা ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে না, সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে। তুমি ফার্স্ট ইয়ার জয়েন করো। ওই কি বলে, বাঁধন ম্যামের লিঙ্কে ঢোকো। বাঁধন ম্যামের লিঙ্কে ঢোকো, তুমি লিভ করো এখান থেকে। ওকে, তারপর যেটা দেখছিলাম খেয়াল করো। হ্যাঁ, হ্যাঁ। জন মিল্টন, এই যে এই ভদ্রলোক হচ্ছে এই সময়কার একটা আশীর্বাদ। জন মিল্টন ১৬০৮ থেকে ১৬৭৪, ৬৪ বছর বেঁচে ছিলেন উনি। ওনার লেখা কমাস, লিসিডাস, অফ এডুকেশন, অ্যারিওপ্যাজিটিকা। অ্যারিওপ্যাজিটিকা সম্পর্কে একটু সময় জেনে নিও। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নাটক উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, সাহিত্য নৈতিক এবং বুদ্ধিভিত্তিক জাগরণের পুনর্জীবন ঘটায়, এলিজাবেথের উৎসাহ এবং জাতীয় চেতনা হারিয়ে যায়, এবং সাহিত্যের যে দৃশ্যপট ছিল বিষণ্ণতা এবং হতাশা দ্বারা আবৃত হয়ে যায়। হৃদয়ের স্বাভাবিক বহিঃপ্রকাশ না হয়ে সেই জায়গা দখল করে সমালোচনামূলক এবং বুদ্ধিবৃত্তিক চেতনা। রেনেসাঁর প্রভাব অব্যাহত থাকে। ৩ ধরনের কবিতা আবির্ভূত হয়: পিউরিটান কবিতা, মেটাফিজিক্যাল কবিতা এবং ক্যাভলিয়ার কবিতা। ক্যাভলিয়ার কবিরা আসে এবং চলে যায়, খাও-দাও ফুর্তি করো নীতিবাক্য সহ। তাদের সরল কামুক ছোট কবিতাগুলো তাদের সাথে সাথে তারাও মরে যায়, তাদের কবিতাগুলো হারিয়ে যায়। Cabaret poets appear and disappear. Their straightforward, erotic short poems with the motto "Carpe diem" disappear with them. উপদেশ, পুস্তিকা, ইতিহাস এবং দর্শন গদ্যরূপে লেখা হতে থাকে এবং কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়ে যায়। তো আগামী ক্লাসে আমরা কমনওয়েলথ পিরিয়ড থেকে শুরু করবো ইনশাল্লাহ।